আমার স্বামীর অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক আছে। আমার মাঝে মধ্যে ওনাকে দেখে এটাই মনে হয় উনি আমাকে না, অন্য একটা মেয়েকেই ভালোবাসেন। প্রথম ভাবতাম হয়তো নতুন বিয়ে হয়েছে তাই এমনটা হচ্ছে, কিন্তু পরে দেখলাম না, আসলে ব্যাপারটা এমন না। উনি অন্য একটা মেয়েকেই ভালোবাসেন, এটা আমি নিশ্চিত। কারণ আমি যত খারাপ কিংবা খুব ভালো একটা কাজ করলেও ভালো ব্যতীত ওনার মুখে একটা শব্দ শুনি না। একদিন খুব শখ করে, খুব যত্ন করে রান্না করলাম। ওনাকে যখন জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে, শুধু বললেন ভালো। পরের দিন রাগ করে তরকারিতে ঝাল আর লবণের পরিমাণ বাড়িয়ে দিলাম। সেদিনও জিজ্ঞেস করলাম রান্না কেমন হয়েছে। উনি সেদিনও বললেন ভালো। আমি আসলে বুঝতে পারি না উনি আমার সাথে এমন কেন করেন। খুব বেশি কথাও বলেন না, খুব চুপচাপ শান্তশিষ্ট থাকেন সব সময়। আমি কিছুতেই কিছু হলে রেগে হাইপাই হয়ে যায়, কিন্তু উনি মাথা ঠান্ডায় ভেবেই কাজ করেন। আসলে কেমন অদ্ভুত মানুষটা। রাতে রান্নাবান্না শেষ করে দেখি অন্নয় এখনো অফিস থেকে বাড়িতে ফেরেনি। আমি চুপ করে শাশুড়ি আম্মুর ঘরে চলে গেলাম। অন্নয়ের কোনো ভাই বোন নেই, তাই গল্প করার মতো একমাত্র বাড়িতে অন্নয়ের আম্মু ব্যতীত কোনো মানুষ নেই। আম্মু খুব ভালো, আমাকে বোঝেন আর কি। বিয়ের আগে শুনেছিলাম শাশুড়িরা নাকি বউদের উপরে খুব অত্যাচার করেন, কিন্তু অন্নয়ের আম্মু কখনোই আমার সাথে খারাপ ব্যবহার করেনি। বরং কিভাবে একটা সংসারে বরকত হয়, কিভাবে সংসার সামলাতে, এটা বলেছেন। আম্মুর ঘরে গিয়ে দেখি উনি বসে বসে সুপারি কাটছেন। ওনার হাতে একটা ছর্দা, ছর্দার মধ্যে একটা একটা করে সুপারি রেখে চাপ দিচ্ছেন, আর সুপারিগুলো দুই ভাগ হয়ে যাচ্ছে। এরপর তিনি এগুলো আবার ছর্দা দিয়ে টুকরো টুকরো করছেন। আমার এই ছর্দা দেখলে ভয় লাগে। একবার এই ছর্দা দিয়ে সুপারি কাটতে গিয়ে হাত কেটে ফেলেছিলাম। তারপর আর সাহস হয়নি ওই ছর্দা ধরার। আমি গিয়ে আম্মুর পাশে চুপচাপ বসলাম। আম্মু আমাকে দেখে গল্প করা শুরু করলেন। অন্যয় ছোটবেলায় কি করতেন না করতেন সেগুলো নিয়ে গল্প করছেন। হঠাৎ এসবের মাঝখানে আম্মু বললেন, আমার ছেলেটা খুব ভালো মা, কখনো মুখ ফুটে কিছু বলবে না। তুমি ওকে যতই কথা শোনাও, ও কখনো তোমাকে একটা পাল্টা উত্তর দেবে না। পানি লড়বে, কিন্তু ও লড়বে না। ছোটবেলায় ওর বাবা মারা গেছে, অনেক সময় অনেকে কথা বলেছে, ও কখনো কারো মুখের উপরে একটু টু শব্দ করেনি। ওর যা থাকবে সব মনে, মুখে কখনো কিছু প্রকাশ করবে না। তুমি কখনো ওকে কষ্ট দিও না মা, আমিও একটা সময় থাকবো না, তখন তুমি ছাড়া কেউ থাকবে না ওর। তুমি ওকে কষ্ট দিও না কখনো। আমি চুপ করে সব শুনলাম। আমি জানি অন্যই খুব ভালো একজন ছেলে, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে উনি আমাকে ভালোবাসেন না। ওনার হয়তো কোনো পছন্দ ছিল, ওনার আম্মুকে বলতে পারিনি, তাই হয়তো আমার সাথে বিয়েটা হয়েছে। না হলে উনি যাকে ভালোবাসেন তার সাথে ওনার বিয়েটা হতো। আচ্ছা, উনি কাকে ভালোবাসেন জিজ্ঞেস করব ওনাকে? না থাক, এভাবে সরাসরি বলাটা ঠিক হবে না। অন্যয় অফিস থেকে এসে রুমে ঢুকে ফ্রেশ হলেন। ফ্রেশ হয়ে এসে টাওয়াল দিয়ে মুখ মুছতে শুরু করলেন। হঠাৎ ড্রেসিং টেবিলের দিকে তাকিয়ে দেখি ওখানে কয়েক মুঠো চুড়ি রাখা। আমার চুড়ি খুব পছন্দ। আমি চুড়িগুলো হাতে ঢোকাতে ঢোকাতে অন্যয়কে জিজ্ঞেস করলাম, এই চুড়িগুলো কি আপনি এনেছেন? অন্যয় টি শার্ট পরতে পরতে বললেন, হুম। আমি অবাক হয়ে অন্যয়কে বললাম, কেন এনেছেন? অন্যয় বললেন, সাজিয়ে রাখার জন্য। এটা বলেই অন্যয় রুম থেকে বেরিয়ে গেলেন। আমি রাগে হাত থেকে চুড়িগুলো খুলে আবার আগের জায়গায় রেখে দিলাম। আমি নিশ্চিত উনি এই চুড়িগুলো ওনার সেই ভালোবাসার মানুষটার জন্য এনেছেন। আমি আমার মনে করে হাতে পড়েছি, তাই উনি রাগ করে বেরিয়ে গেছেন। তো এটা তো আগেই বললেই হতো যে সাবিহা, আমি তোমার জন্য চুড়িগুলো আনিনি, শুধু শুধু রাগ করার কি দরকার ছিল? মাঝরাতে ঘুম ভেঙে গেলে উঠে দেখি অন্যই আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আমার গায়ের উপরে হাত পা তুলে দিয়ে ঘুমাচ্ছে। আমার রাগ আরো বেড়ে গেল। আমি ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম ওনাকে। যত ভালোবাসা সব ঘুমের পরে। কেন এমনিতে আমাকে এভাবে একটু জড়িয়ে ধরা যায় না? কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত আমাকে একটু জড়িয়ে ধরলে? না, আমাকে কেন জড়িয়ে ধরবেন উনি? ওনার তো জড়িয়ে ধরার মতন মানুষ আছে অলরেডি। তাকে গিয়ে জড়িয়ে ধরবেন, কোলে তুলে নেবেন। আমি তো কেউ না। সাগরের পানিতে ভেসে এসেছি আমি। রাগে, অশান্তিতে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করলাম কিছু সময়, কিন্তু আমার তখনও ঘুম আসছিল না। এরপর আবার অন্যের কাছে গিয়েও ওনার বুকের উপরে গিয়ে মাথা রাখলাম। এই মানুষটা আমাকে ভালোবাসে না, কিন্তু ওনার জন্যই আমার সবচেয়ে বেশি মায়া কাজ করে। ফেসবুকে স্ক্রল করতে করতে দেখি আমার স্কুল জীবনের এক বান্ধবী তার হাজবেন্ডের সাথে পিক তুলেছে, হাতে হাতে রেখে
দুজনের একসাথে বসে আছে। ক্যাপশনে লেখা ছিল, ঘোরাঘুরি উইথ হাবি। আমার এই পোস্টটা দেখে মন আরো খারাপ হয়ে গেল। কই, অন্যয় তো একটা দিনও আমার সাথে এভাবে ছবি তুললো না। ছবি তোলা দূরের কথা, আমার দিকে ঠিকঠাকভাবে তাকায়ও না। আচ্ছা, আমি কি এতই কুৎসিত যে আমার দিকে একটু তাকানো যায় না? আম্মু অনেকদিন ধরেই বলেছিলেন দেশের বাড়িতে গিয়ে ঘুরে আসবেন। আজকে অন্যয় অফিসে যাওয়ার সময় আম্মুকে বাসে উঠিয়ে দিয়ে গেছে। এখন বাড়িটা আরো ফাঁকা ফাঁকা লাগছে। আম্মু থাকলে আম্মুর সাথেই টুকটাক কথা বলে গল্প করে সময় কেটে যায়। এখন আম্মু নেই, অন্যই আসবে সেই রাতের বেলা। এতটা সময় একা একাই কাটানো লাগবে, সময় কাটছিল না। তাই পাশের ফ্ল্যাটের ভাবিদের বাসায় গেলাম। বাসায় কেউ নেই, একা একা ভয় লাগে আমার। তাই ভয় কাটাতে ভাবিদের বাসায় গেলাম। অন্য আসার আগে আবার চলে আসব। গিয়ে দেখি ভাবি ব্যাগ গোছাচ্ছেন। আমি জিজ্ঞেস করলাম, কোথায় যাচ্ছেন ভাবি? ভাবি বললেন, কালকে নাকি ওনার বাবার বাড়িতে ঘুরতে যাবেন। ভাবির সাথে গল্প করতে করতে ভাবি একটা নতুন শাড়ির প্যাকেট বের করে। শাড়ির প্যাকেটটা থেকে শাড়ি বের করে আমাকে দেখিয়ে বললেন, এটা নাকি ভাইয়া নিজে পছন্দ করে আমার জন্য কিনে এনেছেন। আমি শাড়িটা দেখে বললাম, খুব সুন্দর। কিন্তু মনে মনে আমার খুব আফসোস হলো। কই, অন্যয় তো আমার জন্য নিজে পছন্দ করে শাড়ি কিনে আনেনি। হ্যাঁ, কিছু লাগলে অন্যকে বলে ঠিকই এনে দেয়, কিন্তু আমাকে না জানিয়ে তো কখনো আমার জন্য কিছু কিনে আনেনি। আচ্ছা, অন্যয় কি আমাকে খুব অপছন্দ করে, তাই এমন করে আমার সঙ্গে? আজকে মনস্থির করলে ফেললাম যে অন্যয় আসলে ওর সাথে খুব ঝগড়া করব। আমি এমন কি করেছি যে আমাকে এত অপছন্দ ওনার? কেন আমাকে একটু ভালোবাসেন না উনি? এসব ভাবতে ভাবতেই দেখি অন্যয় এসে পড়েছে। আমি মুখ গোমরা করে বাসার গেট খুলে দিলাম। অন্যয় চুপচাপ ঢুকে পড়ল। একটাবার তাকালো না আমার দিকে। এবার অভিমানের রাগে আমার মন খারাপ হয়ে গেল। তাড়াতাড়ি হেঁটে রুমে গেলাম। অন্যয়ের সাথে আজ ঝগড়া করবই। কিন্তু গিয়ে দেখি অন্যয় শার্টের বোতামগুলো খুলে ফ্যান ছেড়ে বিছানায় শুয়ে আছে। ঘেমে একাকার অন্যয়ের শরীর। আমার মনে মায়ার উদয় হলো। আমি ফ্যানের পাওয়ারটা বাড়িয়ে দিয়ে রান্নাঘরে গিয়ে ঠান্ডা লেবুর শরবত বানালাম। অন্যের সাথে যত রাগ করার চেষ্টাই করি না কেন, আমার দ্বারা হয় না। প্রচণ্ড মায়া কাজ করে ওনার উপরে। সকাল থেকে শরীরটা প্রচণ্ড খারাপ। খুব কষ্টে রান্নাবান্না শেষ করেছি আম্মু গ্রামের বাড়িতে। একা একা আরও ভালো লাগে না আমার। অন্যকে যদি বলি, আপনি একটু ছুটি নিন আজকে অফিস থেকে, তবুও লাভ নেই। কারণ অন্যয় থাকা যা, না থাকাও তাই। অন্যয় প্রচণ্ড চুপচাপ। 10টা কথা বলে একটা কথার জবাব দেন। কথা বলতে মনে হয় আলসেমি লাগে ওনার, তাই এত কম কথা বলেন। কিন্তু আমি মনে করি ওনার আমাকে পছন্দ না, তাই আমার সাথে তেমন কথা বলেন না। যদি ওনার ওই ভালোবাসার মানুষটার মতো হতাম, তাহলে নিশ্চয়ই কথা বলতেন। একা একা ভালো লাগছিল না। পাশের বাসার ভাবিও ওনার বাপের বাড়িতে বেড়াতে গিয়েছেন। একা একা থাকতে থাকতে একসময় বিরক্ত হয়ে ছাদে উঠলাম। ছাদে গিয়ে দেখি আরো অনেকেই ছাদে উঠেছে। ওপরের তলার একটা ভাবির সাথে কথা বলছিলাম। কথার মাঝখানেই ভাবি হঠাৎ করে বললেন, ওনাকে নাকি এখন যেতে হবে। ভাইয়া নাকি কল দিয়েছেন। এরপর ভাবি নেমে গেলেন। আমিও আবার বাসায় চলে আসলাম। অন্যয় কি পারে না আমাকে একটু ফোন দিতে? কোনো কিছুর দরকার হলে আমি ফোন দিই, না হলে অন্যয় নিজে থেকে কখনো একটা ফোনও দেন না আমাকে। অন্যয় এমন কেন করেন? আমার যেতে কষ্ট হয় বোঝেন না উনি? সন্ধ্যাবেলা আবারও শরীরটা খুব খারাপ লাগা শুরু করলো। আমি সবকিছু ভুলে গিয়ে বিছানায় শরীরটা এলিয়ে দিলাম। ঘুমিয়ে গেলাম নিমেষেই। যখন ঘুম ভাঙলো তখন উঠে দেখি রাত 10টা বাজে। আমি ঘড়ির দিকে তাকিয়ে সবচেয়ে অবাক হলাম। কারণ আজকে অনয়ের অফিস থেকে 8টা বাজে ফেরার কথা। কিন্তু অনয় এখনো আসলো না যে। আমার সন্দেহের প্রবণতা বেড়ে গেল। আমি বাড়ির গেটটা খুলে দেখি অনয় সিঁড়িতে বসে আছে। আমি আরো বেশি অবাক হলাম। অবাক দৃষ্টিতে অন্যয়কে বললাম, আপনি কখন এসেছেন? সিঁড়িতে কেন বসে আছেন? অন্যয় সিঁড়ি থেকে উঠতে উঠতে আমাকে জবাব দিলেন, 2 ঘন্টা আগে। আমি প্রচণ্ড রকমের শখ খেলাম। আবার অন্যয়কে জিজ্ঞেস করলাম, আমাকে ডাকেননি কেন? বাসার কলিং বেল কয়েকবার বাজালেই হতো। অন্যয় বিষণ্ণ স্বরে জবাব দিলেন, বাজিয়েছিলাম কয়েকবার, কিন্তু তুমি দরজা খোলনি। আমি এবার আফসোসের সাগরে নিমজ্জিত হলাম। লজ্জা পেয়ে অন্যয়কে বললাম, আসলে আমার শরীরটা ভালো লাগছিল না, তাই ঘুমিয়ে পড়েছিলাম। আপনি যে এসেছেন বুঝতে পারিনি। অন্যয় শুধু ছোট্ট করে হুঁ বললেন। অন্যয়কে খাবার বেড়ে দেওয়ার উদ্দেশ্যে রান্নাঘরে গিয়ে আমার চক্ষু চড়ক গাছ। সেই সন্ধ্যাবেলা যে ঘুমিয়ে উঠেছি একটু আগে,
রান্নাবান্না কিছুই করা হয়নি। অন্যয় অফিস থেকে এসেছে, বেচারা ক্লান্ত আর ক্ষুধার্ত। কি করা যায় এখন? একটু ভেবে আমি চাল ধুয়ে ভাত বসালাম। ২টা ডিম, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ভাজি করলাম। যে হাঁড়িতে ভাত বসিয়েছি ওই হাঁড়িতে দুটো আলু ধুয়ে সিদ্ধ হতে দিলাম। ভাত হয়ে গেলে মার গালতে দিলাম। আলু দুটো সুন্দর করে খোসা ছাড়িয়ে আলু ভর্তা বানালাম। ঝাল দিলাম একটু বেশি করে। আম্মুর কাছে শুনেছিলাম অন্যয়ের আলু ভর্তা দিয়ে ভাত খুব পছন্দ। সবকিছু শেষ করে টেবিলে খাবার বাড়তে বাড়তে অন্যয়কে ডাক দিলাম। অন্যয় টেবিলে বসে সাতের হাঁটা ফোল্ড করতে শুরু করলেন। আমি অন্যয়কে খাবার বেড়ে দিয়ে বললাম, আজকে আমার শরীরটা বেশি ভালো লাগছিল না, তাই বেশি রান্নাবান্না করতে পারিনি। আপনি আজকে একটু কষ্ট করে এগুলো দিয়ে খেয়ে নিন। অন্যয় শুধু হো বলে হাত ধুয়ে খাওয়া শুরু করে দিলেন। এরপর আমিও খেতে বসে গেলাম। রাতে ঘুমাতে গিয়ে দেখি অন্যয় বিছানায় হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমাচ্ছে। আমার অন্যয়কে দেখে মনে হলো একটা বিড়ালের বাচ্চা, ছোট্ট একটা বিড়াল সে। আমি লাইট অফ করে অন্যয়কে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। ঘুমের ঘরে অন্যয়ও আমাকে ২ হাত দিয়ে জড়িয়ে নিলেন। পরিচিত এক ফ্রেন্ডের সাথে কথা বলার সময় ফ্রেন্ড আমাকে বলল তার হাজবেন্ড নাকি তাকে খুব ভালোবাসে। ম্যানিব্যাগে ফোনের ওয়ালপেপারেও বা তার ছবি দেওয়া। আমি আজ চিন্তা করলাম অন্যয় আসলে অন্যয়ের ফোনটা চেক করব। দেখব অন্যয় ফোনের ওয়ালপেপারে আমার ছবি দিয়েছে কিনা। অন্যয় অফিস থেকে আসার সময় আমি যখন গেট খুলে দিলাম, তখন দেখি অন্যয়ের হাতে গোলাপ ফুলের তোড়া। অন্যয় রুমে ঢুকেই ফুলের তোড়াটা ড্রেসিং টেবিলের উপরেই রাখলো। এরপর অন্যয় ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। আমি অন্যয়ের আনা ফুলের তোড়াটা হাতে নিয়ে কিছুক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম। আমার জন্য অন্যয় যে এই ফুলের তোড়াটা আনিনি এটা আমি জানি, কিন্তু অন্যয়কে এই ফুলের তোড়াটা কে দিয়েছে? ওই মেয়েটা যাকে অন্যয় ভালোবাসে, ওই মেয়েটা এই ফুলের তোড়াটা দিয়েছে। ফুলের তোড়ার উপর গবেষণা বাদ দিয়ে আমি এবার অন্যয়ের ফোনে হাত দিলাম। ফোনটা অন করে দেখি ফোনের ওয়ালপেপারে আমার ছবি নেই, উল্টা একটা ফুলের ছবি দেওয়া। রাগে আমার চোখে পানি এসে গেল। অন্যয়কে খাবার দিতে হবে। আমি অন্যয়ের জন্য লেবু কাটতে গেলাম। লেবুগুলো খুব ছোট ছোট, কিন্তু লেবুগুলো কাটলে ঘ্রাণে চারপাশ ভরে যায়। লেবু আমি হাতের তালুতে রেখে ছড়ি দিয়ে যেই না চাপ দিলাম, তখনই ব্যথায় চিৎকার করে উঠলাম। অন্যের রুম থেকে ছুটে এলেন। এসে দেখেন আমি লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলেছি। অন্যয় অ্যান্টিসেপটিক আর তুলা দিয়ে জায়গাটা পরিষ্কার করার চেষ্টা করলেন, কিন্তু লাভ হলো না। রক্তপাত বন্ধ হলো না কোনোভাবেই। অন্যয় এবার তাড়াতাড়ি করে আমাকে বাসার নিচের ডিসপেন্সারিতে নিয়ে গেলেন। ওখানে আমার হাত দেখে বলা হলো হাতের কাঁটাটা খুব গভীর, তাই রক্তপাত বন্ধ হচ্ছিল না। এরপর আমার হাতে তুলোতে করে লাল রঙের প্রবিসেপ দিয়ে দেওয়া হলো। ব্যথায় আর যন্ত্রণায় আমার হাত কাঁপতে শুরু করলো। অন্যয় আমার হাত শক্ত করে ধরে রাখলেন। এরপর সাদা রঙের একটা জেল টাইপ কি যেন একটা হাতের উপর লাগিয়ে দিয়ে ব্যান্ডেজ করে দিলেন। জেলটা খুব ঠান্ডা ছিল, তাই কাটা জায়গাটাতে দেওয়ার পর একটু আরাম পেলাম। অন্যয় বাসার মেইন গেটে ঢুকতে ঢুকতে আমাকে বললেন, তোমাকে যেন আর কখনো লেবু কাটতে না দেখি। আমি চুপচাপ শুধু হুঁ বললাম। বেশি কথা বললে অন্যয় আমার উপরে রেগে যেতে পারেন। বাসায় আসার পর সবকিছু অন্যয় পরিষ্কার করলেন, নিজে খাবার গরম করলেন, আমাদের দুজনের জন্য খাবার বাড়লেন। উনি নিজের হাতেই খেলেন, শুধু আমার প্লেটের খাবারটা মাখিয়ে দিয়ে আমার হাতে চামচ ধরিয়ে দিলেন। আমি চামচ দিয়ে খাবার খেতে খেতে ভাবলাম, আমাকে একটু নিজের হাতে খাইয়ে দিলে কি এমন ক্ষতি হতো অন্যয়ের। অবশ্য বেচারা অফিস থেকে এসেছে, খেয়ে দিয়ে একটু ঘুমাবে, তাই বেচারাকে বিরক্ত না করাই শ্রেয়। সকালে আমাকে ঘুম থেকে অন্যয় ডেকে তুললেন। উনি অফিসে যাবেন, তাই আমাকে বাসার গেটটা লাগিয়ে দিতে বললেন। আমি গেট লাগিয়ে দিয়ে খাবার টেবিলের সামনে যেতে আমার টাসকি খেলাম। আমি তো আজকে ঘুম থেকে দেরি করে উঠেছি, নাস্তাও বানানো হয়নি কিছু। তাহলে অন্যয় কি খেয়ে বের হলো? না খেয়ে মানুষটা বের হয়ে গেল নাকি? তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে দেখি অন্যয় নাস্তা খেয়ে বের হয়েছে। কাঁচা আটা রুটি আর ডিম পোচ। শুধু ওনার জন্য একা না, আমার জন্যও নাস্তা বানিয়ে রেখে গেছে। আমি নাস্তা খেয়ে রুমে এসে কাপড় চোপড় ভাঁজ করতে শুরু করলাম। অন্যয়ের জামা কাপড় ভাঁজ করে আলমারিতে রাখতে গিয়ে দেখি ওখানে নতুন শাড়ির প্যাকেট। শাড়ির প্যাকেটগুলো খুলে দেখি একেবারে নতুন 3টা শাড়ি। অন্যয় আমার জন্য এগুলো আনলে আমাকেই দিত, এভাবে আলমারিতে লুকিয়ে রাখতো না। শাড়িগুলো ওই মেয়েটার জন্য এনেছে। ওই মেয়েটার কথা চিন্তা করতেই আমার রাগ আরও বেড়ে গেল। ওই মেয়েটাকে কত ভালোবাসে অন্যয়, কিন্তু আমাকে একটুও ভালোবাসে না।
রাগে অভিমানে শাড়িগুলো ওখানেই আবার আগের মতো করে রেখে দিলাম। যাকে ইচ্ছা তাকে দিক, অন্যই শাড়িগুলো, আমার কি তাতে? যেদিন আমাকেও ভালোবাসি শাড়ি কিনে দিবে, আমি সেদিন নেব, এর আগে নেব না। অন্যয়কে রাতে জিজ্ঞাসা করলাম আমাদের বাসার আশেপাশে কোনো শিউলি ফুল গাছ আছে কিনা। আমার শিউলি ফুল খুব ভালো লাগে, তাই জিজ্ঞেস করেছি অন্যয়কে। শিউলি ফুল গাছ থাকলে সকালে গিয়ে শিউলি ফুল কুড়িয়ে নিয়ে আসতাম। অন্যয় শুধু বললেন না, এরপর আর টু শব্দও করলেন না। পরদিন শুক্রবার, অন্যয়ের অফিস নেই, তাই সকালে ঘুম থেকে ওঠার ঝামেলাও নেই। রাতে মোবাইলে একটা মুভি দেখতে দেখতে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙল সকাল ৯টায়। ওটি দেখি শিউলি ফুলের তীব্র ঘ্রাণ। এত সুন্দর শিউলি ফুলের তীব্র ঘ্রাণের উৎস খুঁজে বের করতে শুরু করলাম আমি। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে বালিশের সাইডে অনেকগুলো শিউলি ফুল দেখতে পেলাম। হাতের মুঠোয় শিউলি ফুলগুলোকে নিয়ে ঘ্রাণ নেওয়া শুরু করলাম আমি। বাসায় অন্যয় ছাড়া কেউ নেই, তাই নিশ্চিতভাবে বলাই যায় অন্যই ফুলগুলো এনেছে। কিন্তু কোথায় পেলেন উনি? অন্যয় গিয়েছেন আম্মুকে নিয়ে আসতে। আম্মুর শরীরটা বেশি ভালো না, আর আম্মু অন্যয়কে ছাড়া একটানা বেশি দিন থাকতে পারেন না, তাই ভাবে চলে আসা। আম্মু আর অন্যয় ফিরে আসতে বেলা গড়িয়ে দুপুর হয়ে গেল। আম্মু বলেন গোসল করে খাওয়া দাওয়া করবেন। অন্যয় ফ্রেশ হতে চলে গেছেন। আমি টেবিলে আস্তে আস্তে সবকিছু এনে রাখলাম। খাবার বেড়েই আম্মুকে আগে ডাক দিলাম। এত দূর থেকে কষ্ট করে এসেছেন, খেয়ে দিয়ে একটু বিশ্রাম নেওয়ার দরকার আম্মুর। আম্মু যখন টেবিলে খেতে এলেন, তখন আমি অবাক। কারণ আম্মুর গায়ে সেই শাড়িটা, মানে অন্যের আলমারিতে যে শাড়িগুলো ছিল, ওই শাড়িগুলোর ভেতরে এই শাড়িটাও ছিল। তাহলে এই কাহিনী, অন্যই আম্মুর জন্য এনেছে শাড়িগুলো। যাক, তাহলে তো ভালোই, অন্তত ওই মেয়ের জন্য আনেনি। অন্যই খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে বেডে শুয়ে পড়লেন। আমিও রুমে ঢুকে টাওয়াল দিয়ে হাত মুছতে মুছতে অন্যয়কে বললাম, আপনার আজকে বিকেলে কোনো কাজ আছে অন্যয়? অন্যয় বললেন না। আমি তারপর অন্যয়কে বললাম, তাহলে আমার সাথে বিকেলে একটু বাইরে যেতে পারবেন? আসলে আমাদের বারান্দাটাও কত বড়, একটু গাছগাছালি থাকলে আরো সুন্দর লাগতো। তাই বিকেলে যদি সময় করে একটু আমার সাথে বের হতেন, তাহলে ভালো হতো। অন্যয় হালকা শব্দ করে বললেন, আচ্ছা। আমি মনে মনে একটু খুশি। হুম, আর না থেকে আচ্ছা। একটু একটু করে আমার সাথে শব্দ করে কথা বলছে আর কি। চলতে থাকুক এভাবে। আমার সাথে থাকতে থাকতে একসময় আমার মতো কথা বলা শিখে যাবে অন্যয়। অন্যয় ঘুমিয়ে গিয়েছিলেন। বিকেলে আমি ওনাকে ঘুম থেকে ডেকে তুললাম। ভেবেছিলাম আকস্মিকভাবে নিদ্রাভঙ্গ হওয়াতে উনি রেগে যাবেন, কিন্তু অন্যয় রাগলেন না। স্বাভাবিকভাবে ঘুম থেকে উঠে হামি দিতে শুরু করলেন। আমি অন্যয়কে ডেকে বললাম, আপনি বলেছিলেন বিকেলবেলা আমার সাথে বাইরে যাবেন, তাই ডেকে তুললাম। বিকেল হয়ে গেছে, যাবেন না আপনি? অন্যয় বিছানা থেকে নেমে বললেন, দীর্ঘশ্বাস ফেলে বললেন, হুম। এরপর আমিও রেডি হতে শুরু করলাম। অন্যয় আলমারি থেকে একটা শার্ট বের করে শার্টের বোতাম খুলতে শুরু করলেন। অন্যয়ের হাতের শার্টের কালারটা আমার পছন্দ হলো না। আমি সবকিছু ভুলে গিয়ে অন্যয়কে বলেই ফেললাম, এই শার্টটা থেকে আপনাকে ওই গাঢ় বেগুনি রঙের শার্টটাই বেশি সুন্দর লাগবে। এই কথাটা বলার কিছুক্ষণ পরে আমার মনে হলো আমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। অন্যের পছন্দকে গুরুত্ব দেওয়া উচিত ছিল আমার। সেটা না করে আমি আরও উল্টো আমার পছন্দ বলে ফেললাম। আমিও তবু ভেবেছিলাম অন্যয় হয়তো অন্যের পছন্দের শার্টটাই পরবেন, কিন্তু পরে দেখি অন্যয় ওই গাঢ় বেগুনি রঙের শার্টটাই পরেছেন। নার্সারি থেকে আমার পছন্দ অনুসারে বেশ কিছু গাছ কিনলাম আমি। শেষে দুটো গোলাপ গাছ খুব পছন্দ হলো। কিন্তু এই গোলাপ গাছ একটাই রাখা যাবে বারান্দায়, দুটোর একসাথে জায়গা হবে না। অনেকটা সময় ভাবাভাবি করেও কোনটা নেব বুঝতে পারলাম না। পরে চিন্তা করে দেখলাম একবার অন্যয়কে জিজ্ঞেস করলে কেমন হয়। আমি দুহাতে দুটো গাছ তুলে নিলাম, একটা ডান হাতে, আরেকটা বাম হাতে। অন্যয়কে গিয়ে বললাম, দেখুন তো কোনটা বেশি ভালো। অন্যয় আমার ডান হাতের দিকে ইশারা করে বললেন, এটা। আমি অন্যয়ের দিকে বাম হাত বাড়িয়ে দিয়ে বললাম, এই গাছটা তো বেশি সুন্দর। অন্যয় আমার বাম হাতের দিকে ইশারা করে বললেন, এই গাছটা বেশি দিন বাঁচবে না। আমি অবাক হয়ে গেলাম। বোবার মুখে বুলি ফুটেছে দেখি। বোবা দেখি আবার গাছও চেনে। এরপর অন্যয়ের বলে দেওয়া গাছটাই নিলাম। বাড়ি ফিরে আসার সময় অন্যয় আর আমি এক রিকশা এলাম। আর তার পিছনের রিকশাটাতে আমাদের গাছগুলো। আমি অন্যয়ের পাশে বসিয়ে সযত্নে অন্যয়ের কাঁধে মাথা গুজে দিলাম। ভেবেছিলাম অন্যয় হয়তো সরে যাবেন, কিন্তু না, অন্যয় সরে গেলেন না, বরং ওখানেই স্থির হয়ে বসে রইলেন।
আমি অন্যের কাঁধে মাথা দিয়ে গভীর ভাবনার জগতে ডুবে গেলাম। আচ্ছা, অন্যের প্রেমিকা আমাদের এভাবে দেখে ফেলে কিছু ভাববে না তো? ভাবলে ভাবুক, তাতে আমার কি? যা যাবে সব অন্যের যাবে, আমার এত চিন্তা করে কাজ নেই। পরদিন আম্মু সকালে ফোন দিয়ে বলল আমি যেন অন্যয়কে নিয়ে আজকে আমাদের বাসায় চলে আসি। অন্যয়ের আজকে অফিস আছে, তাই অন্যয় যেতে পারবেন না। অন্যয় অফিসে যাওয়ার সময় আমাকে আমাদের বাসায় পৌঁছে দিয়ে গেলেন। অফিস থেকে যখন বাড়ি ফিরবেন আমাকে আবার সাথে নিয়ে ফিরবেন। বাসায় যাওয়ার পর আব্বু জিজ্ঞেস করলো অন্যয় কেন আসেনি। আমি বললাম অন্যয়ের আজকে অফিস আছে, তাই উনি আসতে পারেননি। সারাদিন আমাদের বাসায় থেকে সবার সাথে আড্ডা দিয়ে গল্প করে সময় কেটে গেল। রাতে যখন অন্যয় আমাকে নিতে আসতে আমাদের বাসায় গেলেন, তখন আমার চাচাতো বোন লামিয়া আর সামিয়া অন্যয়ের সাথে কথা বলতে চলে গেল। কিছুক্ষণ পরে আবার দুজনে চলে এলো। এসে আমাকে বলতে শুরু করলো ভাইয়া তো চুপচাপ কেন আপু? কত গম্ভীর হয়ে থাকে সব সময়, বেশি কথাও বলে না, সবসময় সিরিয়াস হয়ে থাকে। তুমি কি ভাইয়াকে বাসায় নিয়ে মারো আপু? ভাইয়া তাই তোমার ভয়ে কথা বলে না? আমি ওদের দুজনের কথা শুনে কি আর বলবো। অন্যয় আমার সামনেও এমন চুপচাপ গম্ভীর হয়ে থাকেন, মনে হয় ওনাকে কেউ মেরেছে। শুধু মারেনি, মেরে সারা জীবনের জন্য বোবা বানিয়ে দিয়েছে। বাসায় আসার পর অন্যয় আম্মুর রুমে গেলেন। আমি অবশ্য যাইনি, কারণ মাসেলের মধ্যে অনেক কথাই থাকতে পারে, সেখানে আমার ঢুকে লাভ কি? অন্যয়ের আমার পরদিন রাতে একটা দাওয়াতের অনুষ্ঠান ছিল। অন্যয়ের কলিগের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল। অন্যয় অফিস শেষ করে বাসায় এসে আমাকে নিয়ে যাবেন। অন্যয় অফিস থেকে আসার আগেই আমি রেডি হতে শুরু করলাম। অন্যয়ের পাঞ্জাবি, পাজামা সব আয়রন করে গুছিয়ে রাখলাম। অন্যয়ের পাঞ্জাবির সাথে ম্যাচ করে আমি শাড়ি পরলাম। আমার জীবনটা আজকাল অন্যয় অন্যয় হয়ে যাচ্ছে। সারাদিন অন্যয় ব্যতীত কারো কথা মাথায় আসে না। ঘুমাতে গেলেও অন্যয়, খেতে বসলেও শুধু অন্যয়। কি এক অবস্থা! হুঁ। আমি সারাদিন ওই ভদ্রলোকের কথা চিন্তা করে রাতের ঘুম হারাম করি। আর উনি সারাদিনে একবারও আমার কথা ভাবেন কিনা কে জানে। অন্যয় অফিস থেকে আসার পর আমরা দুজনে একসাথে বেরিয়ে গেলাম বাসা থেকে। প্রথমে আমি আর অন্যয় শপিং মলে গিয়ে একটা গিফট কিনলাম। তারপর চলে গেলাম অন্যয়ের কলিগের বাসায়। ওখানে গিয়ে অন্যয়ের অন্যান্য কলিগের বউদের সাথে দেখা হলো। সবাই মিলে খুব গল্প করলাম আমরা। ওনাদের সাথে আমাদের বিয়ের দিন দেখা হয়েছিল শুধু। এরপরে এবারই প্রথম দেখা হলো। ওনাদের বাসাটা খুব সুন্দর। ড্রয়িং রুমে বড় করে ভাইয়ার ভাবির একটা ছবি লাগানো। ভাইয়ার ভাবি দুজনেই হেসে দুজনের দিকে তাকিয়ে রয়েছে। আমার ছবিটা দেখে মাত্রই অন্যয়ের কথা মনে হলো। অন্যয়ের সাথে আমার ছবি আছে মাত্র হাতে গোনা কয়েকটা। অন্যয় বেশ সিরিয়াস টাইপের মানুষ, তাই আমার সাথে তো হেসে ছবি তোলার মতো সময় ওনার নেই। হেসে কি ছবি তুলবে? এমনি ছবি তোলে না, আবার হেসে। আমি ভেবেছিলাম অন্যয় হয়তো আমি ব্যতীত সবার সাথেই কথা বলে, বাট ব্যাপারটা আসলে এমন না। অন্যয় স্বভাবতই চুপচাপ ধরনের। ওখানে গিয়েও কারো সাথে তেমন কথা বলেনি। হু, হু, না এবং আচ্ছা, এই চারটা শব্দে অন্যের কথাবার্তার সমাপ্তি। কিন্তু এভাবে আর কতদিন? আমার তো আজকাল মনে হয় আমি কোনো মানুষ না, বরং একটা রোবটের সাথে সংসার করছি। গুনে গুনে আমার সাথে কথা বলে অন্যয়। আর কতদিন এভাবে সহ্য করে যাব আমি? অন্যয়ের সাথে একটু কথা বলার জন্য আমি চাতক পাখির মতো বসে থাকি, কিন্তু অন্যয় সারাদিনই ঠিকঠাকভাবে আমার সাথেও কথা বলে না অন্যয়। ওই দিন রাতে আর ঘুমালাম না। সারা রাত চিন্তা ভাবনা করে এই সমস্যার একটাই সমাধান বের করলাম। অন্যয়ের সাথে এই বিষয়টা নিয়ে সরাসরি কথা বলতে হবে, না হলে এর সমাধান আর সম্ভব না। বিয়ে হয়েছে কতগুলো মাস কেটে গেছে, আর কত সহ্য করব আমি? মেয়ে হয়েছে বলেই এসব সহ্য করতে হবে? সব স্যাক্রিফাইস আমি একাই করব? সংসার কি আমার একার নাকি, যে আমাকে এত কিছু হজম করে মুখ বুজে থাকতে হবে? বেশি কিছু তো চাইনি অন্যের কাছে, শুধু চেয়েছিলাম একটু ভালোবাসা আর একটু সময়। তাও যদি না পাই, তবে আমার আর কি করার আছে? কম তো ভালোবাসি না অন্যকে। এত ভালোবাসার পরেও এত অবহেলা পেতে কার ভালো লাগে? যদি ভালো নাই বাসে, তাহলে ছেড়ে দিক আমাকে। চলে যাই আমি, তাও ছাড়বে না, আবার আমাকে ভালোবাসবে না। সকালে ভোর ৬টা বাজে ঘুম থেকে উঠে রান্নাবান্না শেষ করলাম। অন্যকে ভোরবেলা ঘুম থেকে ডেকে তুলে বললাম একটু কাজ আছে, আমার সঙ্গে ছাদে চলুন একটু। অন্যয় হয়তো ওনাকে এভাবে ঘুম থেকে তুলে ওঠানোর জন্য বিরক্ত হলেন, কিন্তু আমি আজকে ওনার বিরক্তির ধার ধারলাম না।
আজকের একটা বিহিত করেই ছাড়ব। ছাদে গিয়ে অন্যয়কে আমি বললাম, আপনি কি কাউকে ভালোবাসেন অন্যয়? কোনো পছন্দ আছে আপনার? অন্যয় অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বললেন, মানে? আমি অন্যদিকে তাকিয়ে বললাম, আপনি তো আমাকে ভালোবাসেন না, তাই জিজ্ঞেস করলাম আর কাউকে ভালোবাসেন কিনা। অন্যয় জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বললেন, তুমি আমার বউ, তুমি ব্যতীত অন্য কাউকে ভালোবাসবো কিভাবে? আমার চোখে পানি টলমল করছিল তখন। ঝাপসা চোখ নিয়ে আমি বললাম, কখনো বলেছেন আমাকে ভালোবাসেন? প্রত্যেকটা মানুষই তার প্রিয় মানুষের থেকে এটা শুনতে চায়। আপনি আমাকে বলেছেন কখনো? আপনি আমাকে ভালোই বাসেন না। যা করেন দায়িত্বের খাতিরেই করেন। এভাবে আর থাকা যায় না। ভালো না লাগলে বলবেন, আমি চলে যাব। এভাবে একটা সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। অন্যয় আমার দিকে তাকিয়ে বললেন, আমি তোমাকে ভালোবাসি, এটা আমি তোমাকে আমার কাজকর্মে বোঝাবো যে আমি আসলেই তোমাকে ভালোবাসি। হাজার হাজার প্রতারক দর্শকের মুখ দিয়ে যে ভালোবাসা নাম বানিয়ে নিষিদ্ধ হয়, সেই বানে আমি নিজ মুখে কখনোই নেব না। ভালোবাসা আমারও আছে তোমার প্রতি, তবে তা আমার কাজকর্মে আচার আচরণে প্রকাশ পাবে। ভালোবাসা থাকলেই যে ভালোবাসি ভালোবাসি বলে লাফাতে হবে, সেরকম কোনো শর্ত কিন্তু এক্ষেত্রে প্রযোজ্য নয়। আমি এবার কান্না চেপে রেখে বললাম, আপনি তো আমার সাথে ঠিকঠাকভাবে কথাই বলেন না। আমার কি খারাপ লাগে না এতে? অন্যয় নিচু গলায় বললেন, এটাতে তুমি আমার দোষ দিতেই পারো। আমি খুব চুপচাপ ধরনেরই। তুমি কথা বললে আমি জবাব দিতে দিতে কথা ঠিকই বলতাম। আমিও কথা বলি না, তুমিও কথা বলো না। আমি ভেবেছি তুমি হয়তো আমার মতো চুপচাপ ধরনের। আমি অন্যের দিকে তাকিয়ে বললাম, আমি মোটেও চুপচাপ ধরনের না। আমি কথা বলতে এবং মানুষের কথা শুনতে ভালোবাসি। আপনি আমাকে ভালোবাসেন না তাই জানেন না। অন্য এবার আমার দিকে বিরক্ত হয়ে তাকিয়ে বললেন, আবারও? এবার অন্যই বললেন, কিভাবে বোঝালে তুমি বুঝবে বলো? আমি এমনি। এখন তুমি আমার দোষ দাও আর নিজের দোষ দাও। আমি তো এমনই। আমি অন্যের দিকে তাকিয়ে বললাম, জানেন, আমার বান্ধবীর বর তার ছবি নিজের ওয়ালপেপারে দিয়ে রেখেছে। আর আপনি? আমার ছবিও তো নেই। উল্টো একটা ফুলের ছবি দিয়ে রেখেছেন ওয়ালপেপারে। সবাই নিজের ভালোবাসার মানুষের ছবি ওয়ালপেপারে দিয়ে রাখে। আর আপনি? ফুল, ফল, লতাপাতা যা পেয়েছেন সবকিছুর ছবি সামনে ঝুলিয়ে রেখেছেন, শুধু আমার ছবি বাদে। আপনি আমাকে আসলেই একটুও ভালোবাসেন না। ভালোবাসলে এমনটা করতে পারতেন না। অন্যবার আমার কথা শুনে খুবই বিরক্ত হলো মনে হয়। আমার দিকে তাকিয়ে বলল, আমি দিনের বেশিরভাগ সময় অফিসে কাটাই। অফিসে বেশিরভাগই পুরুষ মানুষ। কোনো মিটিংয়ে কথা বলছি সবার সাথে। এখন হঠাৎ করে আমার কোনো দরকার হলো ফোনে। ফোন খোলার সাথে সাথে তো তোমার ছবি আগে ভেসে উঠবে। তো আমার বউকে অন্য একটা পুরুষ মানুষ দেখবে, এটা কি আমার ভালো লাগবে বলো? আমি এবার অন্যয়ের যুক্তির কাছে হেরে গেলাম। কথাটা খারাপ বলেনি অন্যয়। নিজের বউকে একটা পরপুরুষ দেখবে, এটা কোনো স্বামী সহ্য করতে পারে না। কথা ঘোরানোর জন্য অন্যয়কে বললাম, এটা না হয় বাদ দিলাম। আমি এত রান্না করি আপনার জন্য। আপনি খারাপ হলেও হলেন ভালো, আবার ভালো হলেও বলেন ভালো। এটা কি ঠিক হলো? অনয় অসহায়ের মতো মুখ করে বলল, এত কষ্ট করে আগুনের তাপে রান্না করো আমার জন্য, সেটা আমি খারাপ বলি কিভাবে? আমি আবার হেরে গেলাম অন্যয়ের কাছে। এবার অন্যয়কে বললাম, তাহলে আপনি গোলাপ ফুলের তোড়া, চুড়ি এগুলো কার জন্য আনেন? অন্যয় এবার একটু রেগে গেল। আমার দিকে তাকিয়ে বললেন, তুমি ছাড়া আর কার জন্য আনবো? তুমি জানো, তুমি আসলে একটু বুদ্ধ। তোমার মাথায় কোনো বুদ্ধি নেই। আমি অন্যের দিকে তাকিয়ে বললাম, সেটা বলে দিলেই তো হয়। আপনি আমার জন্য এনেছেন, আর আমাকে বলবেন না? এটা বলেই পাশে তাকিয়ে দেখি অন্যয় চলে যাচ্ছে ছাদ থেকে। আমি অন্যয়কে পেছন থেকে ডাক দিয়ে বললাম, আপনি কোথায় যাচ্ছেন? থাকুন না আমার সাথে আরেকটু। অন্যয় পেছন ফিরে বললেন, মন হারানোর বিজ্ঞাপন দিতে। আমি কিছু বুঝতে না পেরে বললাম, মানে? অন্যয় আমার দিকে তাকিয়ে বললেন, আমার বউ নামক এক নারীতে আমার মন হারিয়েছে, তাই এখন মন হারানোর বিজ্ঞাপন দেওয়া ছাড়া আর কোনো উপায় খুঁজে পাচ্ছি না আমি। এটা বলেই অন্যয় ছাদ থেকে নেমে গেলেন। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলাম ওখানেই। না বলুক ভালোবাসি, এভাবে না হয় অপ্রকাশ্যভাবে প্রকাশ করুক নিজের ভালোবাসা। সমাপ্ত।